আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে রসায়ন ক্লাসে স্বাগতম। আজকে আমি রসায়নের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের জারণ বিজারণ টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা উপভোগ করার চেষ্টা করবে। তো আমি বেশি সময় নিব না, সরাসরি পড়াশোনাতে চলে যাব। তো জারণ বিজারণ এই টপিকসটা থেকে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। যদি এই টপিকসটা ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারি তাহলে এখান থেকে একটা ক্রিয়েটিভ অ্যান্সার করা তো সম্ভব, পাশাপাশি এখান থেকে তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জারণ বিজারণের শুরু থেকে শেষ পর্যন্ত যাতে আমরা পরিপূর্ণরূপে অ্যান্সার করতে পারি সেটার জন্য যা যা শেখা দরকার আজকে আমরা সেগুলো অনুধাবন করার চেষ্টা করব। তো প্রথমে যে বিষয়টা জানা দরকার সেটা হলো জারণ সংখ্যা। জারণ সংখ্যা, আমরা যদি জারণ সংখ্যার সহজ সংজ্ঞা বলি তাহলে বলবো যে কোনো পরমাণুর উপরে ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য সংখ্যাকেই বলা হয় তার জারণ সংখ্যা। কোনো পরমাণুর উপরে ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। আর তোমরা জানো যে জারণ সংখ্যা এবং যোজনের মধ্যে পার্থক্যটাই হলো যে জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনীটা কখনো ধনাত্মক, ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। তো জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমি তিনটি পদ্ধতি তোমাদেরকে বলবো। তার মধ্যে থেকে 1 নম্বর বলবো যে মৌলিক অণু এবং পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা শূন্য হয়ে থাকে। মৌলিক অণু এবং পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যা শূন্য হয়ে থাকে। যেমন দেখো, সোডিয়াম, জিঙ্ক, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, সালফার। এখানে দেখো এটা হলো মৌলিক অণু, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, জিঙ্ক, সোডিয়াম, পরমাণু। এদের সবারই জারণ মানটা শূন্য হবে। এরকম অবস্থায় থাকলে কোনো মৌল বা অণু, তাহলে সেটার ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা শূন্য লিখব। যেমন দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটার সাথে যদি জিঙ্কের বিক্রিয়া করানো হয় তাহলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন এটা উৎপন্ন হয়। তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে জিঙ্কের জারণ সংখ্যা শূন্য, এদিকে হাইড্রোজেনের জারণ সংখ্যাও শূন্য হয়ে থাকে। তো এটা গেল প্রথম কথা যে মৌলিক অণু অথবা পরমাণুর ক্ষেত্রে জারণ সংখ্যাটা শূন্য হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব দুই ধরনের পরমাণু দ্বারা গঠিত মৌলের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, এক্ষেত্রে বিনিময় নিয়মটা প্রযোজ্য। তোমরা খুব ভালো করে জানো যে বিনিময় নিয়মটা কি। একটা যৌগ, সেই যৌগে যতগুলো পরমাণু থাকবে সেই পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পরমাণু সংখ্যা অপরটি জারণ মান হিসেবে ব্যবহৃত হয়, এবং সেক্ষেত্রে ধাতুসমূহ ধনাত্মক হয়ে থাকে এবং অধাতুসমূহ ঋণাত্মক হয়ে থাকে। যেমন দেখো, সোডিয়াম ক্লোরাইড HCl, Al2O3, FeCl2, FeCl3, SnCl2, SnCl4। এই যে যৌগগুলো আছে দেখো দুই ধরনের পরমাণু নিয়ে কিন্তু এটা গঠিত। HCl অ্যালুমিনিয়াম আর অক্সিজেন মিলে অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন আর ক্লোরিন মিলে ফেরাস ক্লোরাইড। তো এগুলোর ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য। বিনিময় নিয়মটা একটু দেখো, এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা আছে 3টা। সো এটা হবে হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ। অক্সিজেনের এখানে অ্যালুমিনিয়ামের আছে হচ্ছে 2টা, তাহলে অ্যালুমিনিয়ামেরটা যাবে হচ্ছে অক্সিজেনের উপরে। আর ধাতু সবসময় হয়ে থাকে হচ্ছে ধনাত্মক আর অধাতু হয়ে থাকে হচ্ছে ঋণাত্মক। তো সে হিসেবে এখানে দেখো অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা 3 এবং অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে নিজেরাই করতে পারবা। NaCl এর ক্ষেত্রে Na Cl এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা -2 হবে, এটা +2 -1, এটা +3 -1 +2 -1, এটা +4 -1।
তো আমি ব্যতিক্রম কিছু জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। কিছু কিছু যৌগ দেখে আসলে বোঝার উপায় নেই এগুলোর জারণ সংখ্যাটা কেমন। এইগুলো কমেন্ট কমেন্ট লিখলাম আমি। সবাই একটু লক্ষ্য করো, কিছু কিছু যৌগ আছে যেগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো জারণ সংখ্যাটা কেমন হবে। যেমন হচ্ছে CaO, তারপরে ZnO, তারপরে SO2 আছে, SO3। এগুলোর ক্ষেত্রে দেখো অক্সিজেনের জারণ মান আমরা সাধারণত জেনে থাকি যে -2 হয়ে থাকে। তো এটা যদি -2 ধরি তাহলে আমরা কি করব, মোটামুটি দুই দ্বারা গুণ করব, গুণ করে +2 -2, এটাও সেটা করব +2 -2। আর এটার ক্ষেত্রে অক্সিজেনের আমরা যদি বিনিময় নিয়মের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে এটা আছে 2 আর এটা হচ্ছে 1, সালফারের 2 হচ্ছে, অক্সিজেনের 1 হচ্ছে। তো আমরা যদি অক্সিজেনের 2 বানাতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে 4, এখানে 2 হবে, অর্থাৎ 2 দ্বারা টোটাল অণুটাকে গুণ করতে হবে। তাহলে 2টা হবে সালফার আর অক্সিজেন হবে 4টা। তো অক্সিজেনেরটা যাবে সালফারের পাশে আর সালফারেরটা যাবে অক্সিজেনের পাশে, অর্থাৎ +4 -2। অনুরূপভাবে এটা হবে হচ্ছে +6 -2। এরপরে অক্সিজেনের সাধারণত জারণ মান বললাম -2 হয়ে থাকে, কিন্তু পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মানটা -1 হয়। যেমন দেখো H2O2 হাইড্রোজেন পার অক্সাইড, Na2O2 এটা সোডিয়াম পার অক্সাইড, K2O2 এটা পটাশিয়াম পার অক্সাইড। তো এটার ক্ষেত্রে +1 -1, এটা +1 -1 +1 এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থী, আমি কিছু কমেন্ট দেখে নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা পার অক্সাইডের ক্ষেত্রে দেখলাম। এখন দেখো সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মানটা -1/2 হয়ে থাকে। সুপার অক্সাইড যেমন দেখো KO2 NaO2 এটার ক্ষেত্রে +1 -1/2 +1 -1/2। আমি খুব শর্টকাট এগুলো আলোচনা করার চেষ্টা করছি, কারণ আমাদের মূল লক্ষ্যবস্তুই হলো জারণ বিজারণ, কিভাবে আমরা বিক্রিয়া থেকে সেটাতে যাব, অর্থাৎ জারণ বিজারণের সমীকরণ আছে, এখান থেকে সৃজনশীলগুলো কিভাবে আচরণ করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো পটাশিয়াম সুপার অক্সাইড এটার ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হবে -1/2, সোডিয়াম পার অক্সাইড অক্সিজেনের জারণ মান হবে হচ্ছে এটার ক্ষেত্রে -1/2 হবে। তো অক্সিজেনের আমরা 3 ধরনের জারণ মান দেখে থাকি, একটা হলো তোমার -2, আর একটা +1, আর একটা -1/2। তো এখন আমরা আলোচনা করব 2 এর অধিক পরমাণু দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে। কমেন্ট করতে যখন থেকে অ্যানসার দিবে ওটা সাথে তোমার কমেন্টগুলো দেখে দেখে অ্যানসার দিবে, বুঝতে পারবে কি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
তো এখন আমি আলোচনা করব যে দুইয়ের অধিক পরমাণু আছে এরকম যৌগের ক্ষেত্রে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে তোমরা জানো যে মধ্য পরমাণুটাকে x ধরে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব, যেমন Na2S2O3 এই ধরনের যে যৌগগুলো আছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা সোডিয়ামের জারণ মান জানি হচ্ছে +1, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে -2 জানি। তো মাঝেরটা আমরা নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমরা মাঝেরটাকে x ধরব, অর্থাৎ সালফার আছে হচ্ছে 2টা, তো 2x প্লাস একটা অক্সিজেনের -2, অক্সিজেন আছে হচ্ছে 3টা প্লাস সোডিয়াম 1 × 2 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 2x - 6 = 0 বা 2x - 4 = 0, সুতরাং x সমান আসবে +2, তাহলে এটার ক্ষেত্রে +2 আসবে। তো এভাবে আমরা যে কোনো যৌগের ক্ষেত্রে KMnO4 -2 এটা +1, তাহলে দেখো তোমরা নিজেরাই বের করতে পারবা। 4 × 8 এটা হলো মাইনাস, আর পটাশিয়ামের 1, 8 থেকে যদি 1 বাদ দেই তাহলে -7 হয়। এই -7টা সমানের পাশে নিয়ে গেলে হবে হচ্ছে +7। তো এভাবে তোমরা জারণ সংখ্যাটা নির্ণয় করবা। এছাড়া আয়নের ক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে সেটা কিভাবে আমরা নির্ণয় করব একটু লক্ষ্য করো। যেমন NH3 ডাইয়ামিন সিলভার, এটা প্লাস আয়ন, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আয়নটা সমানের ওই পারে যে ডান পাশে যে প্লাস যেহেতু আছে +1 হবে। তাহলে অ্যামোনিয়া প্রশমিত অবস্থায় কোনো যৌগের জারণ সংখ্যা 0 হয়ে থাকে, তাহলে সিলভারেরটা আমরা নির্ণয় করব x + 2 × 0 = +1, সুতরাং x সমান হচ্ছে +1। এই +1টাই হবে হচ্ছে সিলভারের জারণ মান। তো আয়নের ক্ষেত্রে তোমরা নিশ্চয় এটা বুঝতে পারছো যে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। তো এখন আমরা জারণ সংখ্যাটা নির্ণয় করা শিখলাম, এরপরে আমরা সরাসরি চলে যাব জারণ বিজারণ থেকে কি কি ধরনের প্রশ্ন এখানে আসতে পারে এবং সেই প্রশ্নগুলো আমরা সলিউশন কিভাবে করব সেটা জানার ট্রাই করব। তো জারণ বিজারণ থেকে যে যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের একটু ধারণা দেই। সেটা হলো হচ্ছে জারণ বিজারণ বলতে কি বুঝো, তারপরে রিডক্স বিক্রিয়া কি, তারপরে তোমার জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতা বিধান করো, তারপরে তোমার জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া সেটা ব্যাখ্যা করো, জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তোমার বিক্রিয়ার সমতা বিধান এটা করতে হবে। পাশাপাশি এখান থেকে কোনটা কত মোল যুক্ত হয়েছে, কয় মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা বের করতে হবে। তারপরে তোমার এখান থেকে অসামঞ্জস্য বিক্রিয়া বলতে কি বুঝো, তারপরে এছাড়া আরো আছে কঙ্কাল সমীকরণ লিখো, জারকের পরিমাণ নির্ণয়, বিজারকের পরিমাণ নির্ণয়, এই ধরনের অসংখ্য প্রশ্ন জারণ বিজারণ থেকে হয়ে থাকে। তো এখন আমরা সরাসরি জারণ বিজারণে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে একটা বিক্রিয়া অর্থাৎ ছোট একটা বিক্রিয়া দিয়ে শুরু করতে চাই। সেটা হলো Na2S2O3 প্লাস I2। তোমরা জানো যে এই বিক্রিয়াটা উৎপন্ন তৈরি হবে Na2S4O6 প্লাস NaI। তো জারণ সংখ্যা নির্ণয়, এখানে দেখো যে আমরা মৌলিক অণু আছে, এছাড়া 2-এর অধিক পরমাণু আছে, তারপরে 2 ধরনের পরমাণু দ্বারা গঠিত যৌগ আছে। তো এগুলোর জারণ সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? নিঃসন্দেহে 0 হবে, এটার ক্ষেত্রে +1
+1 -1 হবে। আর এটার ক্ষেত্রে দেখো যে অক্সিজেনের ক্ষেত্রে -2, সোডিয়ামের ক্ষেত্রে +1, আর 3 × 6 6 থেকে যদি একটা সোডিয়ামের +1 হলো, দুটো সোডিয়ামের 2 হবে। 3 × 6 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 হবে। তো এখানে আমরা লিখব +1, এখানে হচ্ছে -2, তাহলে 6 × 2 = 12, 12 থেকে 2 বাদ দিলে হয় 10, 10 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে +2.5। তো আমি জারণ সংখ্যাটা নির্ণয় করলাম। এখন একটু লক্ষ্য করো যে এই জারণ সংখ্যা নির্ণয় করে আমরা কিভাবে জারক বিজারক বুঝবো সেই জায়গা থেকে একটু ঘুরে আসি। আমি খুব সংক্ষিপ্ত আকারে জারক বিজারকগুলো এভাবে চিহ্নিত করে থাকি। জারক, বিজারণ, বিজারিত, জারক, বিজারণ, বিজারিত। একই পদার্থের তিনটা গুণ, জারক, বিজারক, বিজারিত, এই সবগুলোই ইলেকট্রন গ্রহণের সাথে সম্পর্কিত। ইলেকট্রন গ্রহণ, জারক, বিজারক, বিজারিত, ইলেকট্রন গ্রহণ। তো এখানে আমরা জারকের সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো? যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে জারক। আর বিজারকটা হলো জারক পদার্থটা যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলা হয় হচ্ছে বিজারণ। আর জারক পদার্থটা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে সে নিজে হয় বিজারিত। তাহলে আমি কি বললাম? জারক পদার্থটা ইলেকট্রন গ্রহণকারী পদার্থ, আর যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বলে থাকি বিজারক। আর ইলেকট্রন গ্রহণ করার পর তার যে অবস্থাটা হয়ে থাকে সেটাকে বলা হয় হচ্ছে বিজারিত। যেমন তোমরা দেখো Fe+3, এটা যদি এক ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেখান থেকে Fe+2 তে পরিণত হয়। তো ইলেকট্রন এটা তিনটা ঘাটতি আছে। প্লাস থাকার অর্থ হলো, +3 থাকার অর্থ তিনটা ইলেকট্রনের ঘাটতি আছে। তো এই পদার্থটা যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন তার চার্জ কমে গিয়ে Fe+2 তে পরিণত হলো। তো এই পদার্থটাকে আমরা বলবো জারক। জারক পদার্থটা নিজে হলো বিজারিত। ইলেকট্রন গ্রহণ করার ফলে তার যে অবস্থা পরিবর্তন হলো সেটাকে আমরা বলতেছি বিজারিত। তাহলে এই জারক পদার্থটা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে সে কি করলো? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে সে নিজে বিজারিত হলো। তো এই জাতীয় যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো আমি একটু তোমাদেরকে বলি। KMnO4, FeCl3, SO2, H2O2, K2Cr2O7, এই জাতীয় যে পদার্থগুলো আছে সবগুলোই হচ্ছে জারক পদার্থ। তো এই জারক পদার্থগুলোর ক্ষেত্রে ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পায়। আমরা জারক বুঝবো কিভাবে? ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পাবে এবং ঋণাত্মক জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। তো এরপরে তোমাদেরকে বিজারক সম্পর্কে একটু ধারণা প্রদান করি। বিজারকটা হলো জারকের উল্টা। বিজারকটা জারকের উল্টা হবে। বিজারক জারণ, আর এটা হলো জারিত। ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। আচ্ছা, বিজারক, জারণ, জারিত, এটা হলো ইলেকট্রন ত্যাগ। তো এই বিজারকটা হলো যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে বলা হয় বিজারক। আর যে প্রক্রিয়া ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে সেটাকে বলা হয় জারণ। আর ইলেকট্রন ছাড়ার পর তার যে অবস্থাটা সেটাকে বলা হয় জারিত অবস্থা। তো এই তিনটাই যেহেতু ইলেকট্রন ছাড়ার সাথেই সম্পর্কিত, এজন্য আমি বলে থাকি যে ইলেকট্রন ত্যাগ মানেই হচ্ছে বিজারক, আর যে প্রক্রিয়া ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেটা জারণ, আর ছাড়ার পরে তার যে অবস্থাটা হয় সেটাই হলো তার নিজের অবস্থা, জারিত অবস্থা। তো এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এর ধনাত্মক জারণ সংখ্যার মান বৃদ্ধি পায়, ধনাত্মক জারণ সংখ্যার মান বৃদ্ধি পাবে আর ঋণাত্মক জারণ সংখ্যার মান হ্রাস পাবে। যেমন লক্ষ্য করো Sn+2, এটা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে
এস দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, যেহেতু এটা হলো বিজারক তাহলে ইলেকট্রন ছাড়বে। তো ইলেকট্রন এখানে ছাড়ছে হচ্ছে দুইটা, তো আগে তার ঘাটতি ছিল দুইটা, সে আরো দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এজন্য তার চার্জ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে আর ঋণাত্মক চার্জ হ্রাস পাবে। এটা হলো বিজারকের ঘটনা, Sn+4 হয়েছে। তো এটাকে আমরা বলবো বিজারক। বিজারক নিজে হবে হচ্ছে জারিত। বিজারক পদার্থটা মাইনাস দুইটা ইলেকট্রন, সেইটা হলো ছেড়ে দিল। ছাড়নটা বলে থাকি হচ্ছে জারণ, ইলেকট্রন ছাড়ন, এটা হলো জারণ। তো আমি উপরে যে বিক্রিয়াটা লিখেছি সেই বিক্রিয়াটা এখন কিভাবে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা সমতা বিধান করব, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে যুগপৎ ক্রিয়া ব্যাখ্যা করব সেটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আয়োডিন, এখানে আয়োডিনের জারণ মান হচ্ছে 0, এখানে হয়েছে -1। নিশ্চয় এই আয়োডিনটা যখন বিক্রিয়া করে তখন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তো যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি জারক। জারক নিজে কি হয়? বিজারিত হয়। এই জারক পদার্থটা লক্ষ্য করো, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, প্লাস ইলেকট্রন গ্রহণ, এটাকে আমরা বলবো বিজারণ। তাহলে এই জারক পদার্থটা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হলো, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করলো। আচ্ছা, এটাকে আমরা জারক হিসেবে আখ্যায়িত করছি, অর্থাৎ আয়োডিন ক্রিয়া। আচ্ছা, অপরদিকে অক্সিজেনের জারণ মান -2, অক্সিজেনের -2, সোডিয়ামের +1, সোডিয়ামের +1, এই পাশেও সোডিয়ামের +1, অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন নাই, তাই এটাকে আমরা দর্শক আয়ন হিসেবে আখ্যায়িত করব। এদিকে সালফার +2 আছে, এখানে যখন উৎপাদ তৈরি করলো তখন 2.5, অর্থাৎ 0.5 ইলেকট্রন এখানে আদান প্রদান হয়েছে। তো যেহেতু এইটা +2 চার্জ ছিল, +2 চার্জে এটা চার্জ সংখ্যা বেড়ে গেছে, তো এটাকে আমরা বলতে পারি বিজারক। ধনাত্মক চার্জ বেড়ে গেছে, তাই এটাকে আমরা বিজারক বলবো। বিজারক নিজে হয় জারিত। তাহলে যে বিজারক তার নিচে আমরা লিখলাম বিজারক, আর সালফার যেহেতু জারিত হয়েছে তো তার নিচে আমরা লিখলাম হলো জারিত। তো এই বিজারক পদার্থটা ইলেকট্রন ছাড়লো 0.5 ইলেকট্রন, এই ইলেকট্রন ছাড়নকে আমরা বলে থাকি জারণ। তো এই বিক্রিয়ার মাধ্যমে কে জারিত, কে বিজারিত, কে জারক পদার্থ, কে বিজারক পদার্থ, কোনটা জারণ প্রক্রিয়া, কোনটা বিজারণ প্রক্রিয়া, এগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা, যখন এটা আমরা বুঝতে পারবো, এই লাইনটা পড়ার পরে আমাদের অনেকটাই জানা হয়ে যাবে। এখন আমরা লিখব জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা কিভাবে নির্ণয় করব? তোমরা লক্ষ্য করো, S2+2 এটা হচ্ছে জারণ হয়েছে, জারণ হয়ে S2.5 পরিণত হয়েছে। তো S2 এটা হলো +2.0.5 ইলেকট্রন, এটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে S+2.5 এ পরিণত হলো। এখানে সালফার আছে দুইটা, তো একটা সালফার যদি 0.5 ইলেকট্রন ছাড়ে, নিশ্চয়ই দুইটা সালফার একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে এখানে হচ্ছে 2 দিব আমরা। তো প্রত্যেকটা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অর্ধ বিক্রিয়ারও এটা সমতা করব। এখানে দুইটা প্রবলেম আছে, এই পাশে আমরা দুইটা লিখলাম। এরপরে বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আয়োডিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, করে I- আয়নে পরিণত হয়েছে। তো এখানে আয়োডিন যেহেতু দুইটা আছে, তাহলে একটা আয়োডিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ 2 ইলেকট্রন 2I। তো আমরা এই জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া তখনই হবে যখন জারক পদার্থটা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক পদার্থটা সেই কয়টি ইলেকট্রন ছেড়ে দিবে। তো এটা যদি আমরা ইলেকট্রন সংখ্যা সমান করতে চাই, তাহলে উপরের সমীকরণটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যখন আমরা গুণ করব, তখন এখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়ে যাবে, দুইটার অর্ধ বিক্রিয়া মিলে একটি পূর্ণাঙ্গ বিক্রিয়া হয়ে যাবে। আমরা ওইখানে 2 দ্বারা গুণ করেছি, 2s2
প্লাস 2 প্লাস I2 0 আর এখানে হবে হচ্ছে 4s 2.5 প্লাস 2i মাইনাস, এই সমীকরণটাকে বলা হয় হচ্ছে কঙ্কাল সমীকরণ। এখান থেকে আমরা একটা প্রশ্নের আনসার দিতে পারবো যে যদি প্রশ্নে কখনো আসে দেখাও যে জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া, সেই প্রশ্নটা আমরা এখান থেকে আনসার করতে পারবো। কিভাবে আমরা বলবো যে জারক পদার্থটা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, বিজারক পদার্থটা জারণ প্রক্রিয়ার মাধ্যমে সেই কয়টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দুইটা প্রক্রিয়া যেহেতু একই সাথে সংঘটিত হয়েছে, সুতরাং জারণ বিজারণ একটি যুগ প্রক্রিয়া। এটা এই পর্যন্ত এটার আনসার হয়ে যাবে। আচ্ছা, এখন এই কঙ্কাল সমীকরণ থেকে আমরা বিক্রিয়ার সমতা করব। তো সমতা করার জন্য আমরা প্রথমে লিখব সমতাকৃত বিক্রিয়াটি। সমতাকৃত বিক্রিয়াটি এটাকে আমরা চার্জবিহীন অবস্থায় লিখব Na2S2O4 প্লাস I2 এর চিহ্ন দাও দিয়ে Na2S4O6 প্লাস NaI। তো এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এখানে প্রত্যেকটা যৌগের আগে আমি একটু জায়গা রেখেছি যাতে আমরা কয় গুণ করে কোন পদার্থটা অংশ নিয়েছে বিক্রিয়ায় সেটা যাতে লিখতে পারি। এখানে S2 মানে হচ্ছে এইটা, এর আগে 2 আছে তাই এটাকে আমরা 2 দিলাম। আয়োডিনের আগে কিছু নেই, কিছু দিলাম না। S 2.5 মানে 4টা আছে, তাহলে এখানেও 4টা আছে, সো আমাদের এখানে সামনে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আয়োডিন এটার আগে 2 আছে, সো এটার আগে আমরা 2 দিলাম। তোমরা এখন নিশ্চয়ই লক্ষ্য করেছো যে উৎপাদে সোডিয়াম আছে হচ্ছে 4টা, বিক্রিয়কেও সোডিয়াম আছে 4টা, উৎপাদে আয়োডিন আছে 2টা, বিক্রিয়কেও 2টা আছে, অক্সিজেন বিক্রিয়কে 4টা আছে, 4 গুণ 8টা আছে। এখানে মিস্টেক হয়ে গেছে, Na2S2O3 হবে 3 গুণ 6টা, উৎপাদেও 6টা আছে। তো এটা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার সমতা বিধান হলো। তো এইভাবে আমরা বিক্রিয়াগুলোর সমতা বিধান করতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা অঙ্ক করতে পারি কিভাবে সেটি একটু লক্ষ্য করো। আমরা সোডিয়াম থায়োসালফেট এটার যদি আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকে, এটা হলো বিজারক পদার্থ, আর আয়োডিনটা হচ্ছে জারক পদার্থ। জারকের ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অঙ্ক করতে পারি। সেই অঙ্কটা কিভাবে হবে দেখো, V1S1 সমান হচ্ছে V2S2। আমরা যদি এখানে হচ্ছে ধরি এটা V1S1টাকে জারক ধরি, তাহলে V2S2টাকে অবশ্যই বিজারক ধরতে হবে। তো জারকের পাশে বিজারকের মোল সংখ্যা আর বিজারকের পাশে আমরা জারকের মোল সংখ্যা লিখব। তো এখানে যেহেতু আমরা জারক ধরেছি আয়োডিন, এখানে আয়োডিন আছে হচ্ছে 1 মোল, আর সোডিয়াম থায়োসালফেট এটা আছে হচ্ছে 2 মোল, সুতরাং যে পাশে জারক আছে সেই পাশে আমরা 2 দিব। 2 দিলে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা চাইবে সেটাই পাওয়া যাবে। অর্থাৎ যদি জারকের আয়তন নির্ণয় করতে বলা হয় তাহলে জারকের আয়তন নির্ণয় করা যাবে, যদি বিজারকের আয়তন নির্ণয় করতে বলা হয় সেটা নির্ণয় করা যাবে, যদি বিজারকের ঘনমাত্রা নির্ণয় করতে বলা হয় সেটাও আমরা বের করতে পারবো। মানে চারটার যে কোনো 3টা দেওয়া থাকবে, একটা তোমার দেওয়া থাকবে না, সেটা আমরা অনায়াসে এখান থেকে নির্ণয় করতে পারবো। আশা করি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটু বড় বিক্রিয়ার দিকে যাব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট এই জাতীয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিভাবে জারণ বিজারণ বিক্রিয়াগুলো ঘটে থাকে সেটা একটু লক্ষ্য করো। তো এরকম একটা বিক্রিয়া KMnO4 প্লাস H2SO4 প্লাস আমরা যদি ফেরাস সালফেট নেই FeSO4, এগুলো থেকে প্রোডাক্ট তৈরি হবে দেখো K2SO4, পটাশিয়াম যে সালফেটের সাথে যুক্ত হবে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাঙ্গানিজ সালফেট প্লাস এখানে ফেরিক সালফেট উৎপন্ন হবে Fe2SO4 কি উৎপন্ন হবে, প্লাস হবে হচ্ছে পানি।
এই বিক্রিয়াটা। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটা জারক পদার্থ, কোনটা বিজারক পদার্থ, কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে। তো আমি শুধুমাত্র এটার ক্ষেত্রে দেখো 4 দুগুণা 8, 8 থেকে যদি আমি 1 বাদ দিই, এটা +1, এটা -2, তাহলে 4 দুগুণা 8 থেকে 1 বাদ দিলে 7 হবে। এখানে হচ্ছে হাইড্রোজেন +1, সালফার 6 আসবে, -2 আসবে, তোমাদের যেভাবে শেখানো হয়েছে ওইভাবেই। আর এখানে যদি আমরা আয়রনটা দেখি তাহলে +2, এটা 6 হবে, এটা -2, এটা +1 +6 -2, এটা +2 +6 -2, এখানে হবে হচ্ছে তোমার +3। আর সালফেট মূলকেরটা -2 হয়, এটা +1 -2 হয়। তোমরা তোমাদের যে পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে ওভাবেই তোমরা সবগুলো পরমাণু জারণ বিজারণ জারণ সংখ্যা নির্ণয় করতে পারো। এবং এক্ষেত্রে তোমার যদি আমরা জেনে থাকি যে জারক এবং বিজারক কোন দুইটা পদার্থের মধ্যে হতে পারে, শুধুমাত্র আমরা সেগুলোর জারণ সংখ্যা নির্ণয়ের মাধ্যমে লিখতে পারি। প্রাথমিক অবস্থায় তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। নেক্সট টাইমে যখন করবো তখন শুধুমাত্র আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করবো, আর এখানে যে বিজারক পদার্থটা থাকবে সেটার জারণ সংখ্যা নির্ণয় করবো। তো এখান থেকে দেখো শুধুমাত্র ম্যাঙ্গানিজ এটা +7 আর এখানে হচ্ছে +2। নিশ্চয় এই পদার্থটা 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, +7 সেখান থেকে ধনাত্মক জারণ সংখ্যা হ্রাস পেয়ে +2 তে পরিণত হয়েছে, সুতরাং 7টা ইলেকট্রন এটা গ্রহণ করেছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে জারক, 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, আছে হচ্ছে +7 হয়েছে +2, তাহলে নিশ্চয় 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। যে ইলেকট্রন গ্রহণ করে সেটাকে জারক বলা হয়। জারক পদার্থ নিজে বিজারিত হয়। তো এই জারক পদার্থটা 5টা ইলেকট্রন গ্রহণ করলো, এই জন্য আমরা এটা লিখবো 5 ইলেকট্রন। ইলেকট্রন গ্রহণটা হলো বিজারক। নিশ্চয় তোমরা এটা জারকের বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আসো তোমার আয়নের ক্ষেত্রে +2 আছে, ওইখানে দেখো +3 আছে, ধনাত্মক জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন ছেড়ে দিলে সেটা হয় বিজারক। বিজারক নিজে কি হয়? জারিত হয়। বিজারক আমরা জারিত বানালাম। এরপরে দেখো এখান থেকে আমরা জাস্ট একটু ফাইন্ড আউট করে দিব যে এই বিজারক পদার্থটা কয়টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। মাইনাস ইলেকট্রন ছাড়ন জারণ। তো এই বিক্রিয়ায় নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে কোনটা জারক পদার্থ এবং কোনটা বিজারক পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই জারক বিজারক বাদ দিয়ে যে পরমাণুগুলো আছে সবগুলো পরমাণু বা মূলক এরা কিন্তু দর্শক আয়ন হিসেবে তারা আছে, অর্থাৎ এদের জারণ সংখ্যাগুলো পরিবর্তন হয়নি, এই জন্য এদেরকে আমরা দর্শক আয়ন বলে থাকি। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা এখন সমতা বিধান কিভাবে করব, যদি নর্মালি সমতাকরণ করতে দেওয়া যায় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে তো সমতাকরণটা অনেকটা কঠিন হয়ে যায়। তো আমরা যদি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এটা সমতাকরণ করি তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব জারণ অর্থ বিক্রিয়া, যেটা আমরা করে থাকি জারণ অর্থ বিক্রিয়া। জারণ অর্থ বিক্রিয়াটা কি হবে? জারণ হচ্ছে Fe+2, Fe+2 একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe+3 তে পরিণত হয়েছে। ঠিক আছে, এখানে Fe+2 দাও। আচ্ছা, এখানে দুইটা আছে, তাহলে এখানে আমরা 2 দিব, দুইটা ইলেকট্রন। একটা আয়রন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে দুইটা আয়রন দুইটা ইলেকট্রন ছাড়বে। তো এটাও আমরা সমতা করলাম। এরপরে আমরা লিখব বিজারণ অর্থ বিক্রিয়া। দেখো বিজারণ হয়েছে কার? Mn+7 5টা ইলেকট্রন গ্রহণ করে সে Mn+2 তে পরিণত হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বিক্রিয়কে ছিল 7, পরবর্তীতে পরিবর্তিত হয়ে জারণ সংখ্যা 2 তে পরিণত হয়েছে, অর্থাৎ 5টা ইলেকট্রন গ্রহণ করেছে। তো এখানে আমরা এই ম্যাঙ্গানিজ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে MnO4 টোটালটাই আমরা লিখব, সেটা কেন লিখব সেটাও আমরা বলবো। এখানে অক্সিজেনের -2 আছে। তো এখানে একটু লক্ষ্য করো, ম্যাঙ্গানিজ Mn এখানে 5টা ইলেকট্রন গ্রহণ করেছে, 5 ইলেকট্রন। আর এখানে যতগুলো অক্সিজেন থাকবে ঠিক তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে, অর্থাৎ 4 দুগুণা 8। একটু লক্ষ্য করো, অক্সিজেন আছে 4টা, তার দ্বিগুণ সংখ্যক হবে হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো এই জন্য 8টা লিখলাম হাইড্রোজেন আয়ন। আর উৎপাদ যে তৈরি হবে, কি কি তৈরি হবে? Mn এটা +2,
আর এখানে হবে হচ্ছে তোমার যতগুলো অক্সিজেন থাকবে ঠিক ততগুলোই পানি উৎপন্ন হবে। যতগুলো অক্সিজেন থাকবে ঠিক ততগুলোই পানি উৎপন্ন হবে। এটা কেন আমরা অক্সিজেনকে লিখলাম? অক্সিজেন এবং হাইড্রোজেন লেখার অর্থটা হলো যে জারণ বিজারণের বাইরের যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো যাতে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করতে পারি, সেই জন্যই আমরা এই অক্সিজেনকে নিয়েছি এবং হাইড্রোজেনটা টেনেছি, যাতে বিক্রিয়ার সবাইকে আমরা সমতা বিধান করতে পারি এই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে। তো এখানে লক্ষ্য করো যে ইলেকট্রন আছে 5টা আর এখানে ইলেকট্রন আছে হচ্ছে 2টা। তাহলে আমরা কি করতে পারি? এই টোটাল সমীকরণটাকে আমরা 5 দ্বারা গুণ করব আর এই সমীকরণটাকে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করব। যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে? দেখো দুইটার ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। এখন আমরা লিখতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া বিক্রিয়কগুলোকে আমরা বাম পাশে রাখবো আর উৎপাদগুলোকে আমরা ডান পাশে রাখবো। তাহলে দেখো তোমরাই বলতে পারবা 10টা হয়েছে Fe+2, তারপরে এখানে 2 দ্বারা যদি গুণ করি 2MnO4 +7 -2, আর এখান থেকে তোমার হাইড্রোজেন আয়ন হবে হচ্ছে 16টা। এখানে 10টা ইলেকট্রন মাইনাস 10টা ইলেকট্রন প্লাস, ইলেকট্রন সংখ্যা ভ্যানিশ হয়ে যাবে আর হাইড্রোজেন থাকবে হচ্ছে প্লাস 16টা। এর চিহ্ন দিয়ে এর চিহ্নের বাম পাশে যেগুলো আছে সেগুলো আমরা বাম পাশে লিখবো। 5Fe2+3 এটা প্লাস 2Mn+2, এখানে হবে হচ্ছে প্লাস 8H2O, অর্থাৎ পানি হবে তখন 8টা হয়ে যাবে, পানি 8টা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন লক্ষ্য করো যে এই যে কঙ্কাল সমীকরণটা লিখলাম, এই কঙ্কাল সমীকরণ দেখে দেখে এখন কিন্তু আমরা উপরের জারণ সংখ্যাটা অর্থাৎ আমরা পরমাণু মৌলের যে কয়েক মোল অংশ নিয়েছে সেই মোলগুলো কিন্তু আমরা বসাতে পারবো। জারক কয় মোল অংশ নিল, বিজারক কয় মোল অংশ নিল সেটা কিন্তু আমরা জানতে পারবো। তো পরবর্তীতে সমতাকৃত সমীকরণটি, এই সমীকরণটি আমরা চার্জ বিহীন অবস্থায় লিখব, চার্জ বিহীন অবস্থায় লিখব এবং অর্ধবিক্রিয়া যেটা করলাম সেই অর্ধবিক্রিয়া থেকে আমরা এটা সমতা বিধান করব। এখানে পানি H2O SO4, আমি বিক্রিয়াটা বারবার লিখতে যাচ্ছি না, ওইটা দিয়েই আমি বসাতে যাচ্ছি। তো তোমরা একটু লক্ষ্য করো যে Fe+2 আছে হচ্ছে 10টা, তাহলে এখানে কয়টা আছে? এখানে আমরা একদম সরাসরি 10 দিয়ে দিব। তারপরে MnO4 এর আগে 2 আছে, আমরা এখানে ডিগ্রেড 2 দিয়ে দিব। তারপরে হাইড্রোজেন আয়ন আছে কয়টা? 16টা। এখানে দেখো H2 ফরম্যাট আছে, এখানে যদি আমরা 8 দিয়ে দিই তাহলে 8 দুগুণ 16টা হয়ে যাবে। তারপরে Mn+2 এর আগে 2 আছে, আমরা 2 দিয়ে দিলাম। আর পানির আগে আছে 8, এখানে দেখে দেখে 8 বসিয়ে দিব। Fe2 এর আগে আছে 5, এই জায়গাটাতে আমরা +5 মোল এটা বসিয়ে দিব। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অর্ধবিক্রিয়া থেকে কোনটা কয় মোল অংশ নিয়েছে বিক্রিয়ায় সেগুলো আমরা লিখতে পারবো। তো তোমরা এখন একটু দেখো যে 8টা 8 দুগুণ 16টা হাইড্রোজেন, এখানে 8 দুগুণ 16টা হাইড্রোজেন। যদি আমরা সালফেট হিসেব করি তাহলে 10টা আর এখানে আছে হচ্ছে 8টা, তাহলে 18টা হলো। তো এখানে তোমার আছে হচ্ছে 3 5 15টা আর এখানে 2টা সালফেট, তাহলে 15 2 17 আর এখানে একটা, এই হলো 18টা সালফেট। তো সব মিলে তোমরা হিসাব নিকাশ করবা, দেখবা পরমাণুর সংখ্যা অবশ্যই একই হয়ে গেছে। বিক্রিয়কের যে পরমাণুগুলো ছিল উৎপাদক ঠিক সেই পরিমাণ পরমাণুই আছে। তো একটা মজার একটা মানে জিনিস জারণ বিজারণটা যদি এটা ভালো মতো বোঝা যায় তাহলে অবশ্যই এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। তো এভাবে আমরা জারণ বিজারণ সমতা বিধান করব। তো পাশাপাশি এই ধরনের বিক্রিয়া থেকে তোমার কিভাবে অঙ্ক করতে হয় সেটা একটু আমরা জানবো। শর্টকাট কিছু টেকনিক আমরা এখন জানবো। যেমন দেখো যে N বিজারক, অঙ্ক করার জন্য এটা লাগবে N জারক। এটা যদি হয় যে N বিজারক N জারক, অর্থাৎ N এর মোল সংখ্যা, বিজারকের মোল সংখ্যা আর জারকের মোল সংখ্যা। তো এখান থেকে দেখো N বিজারক মানে হচ্ছে 10
মোল, আর জারক আছে হচ্ছে 2 মোল। ঠিক আছে? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো যে মোল সংখ্যা সমান কি কি লেখা যায়। দেখো, মোলটা নিয়ে যদি আলোচনা করি এটা অনেক সময় লাগবে, যাই হোক এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। মোল হচ্ছে কোনো পদার্থের আণবিক ভর বা পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা যায় তাহলে সেটাকে মোল বলা হয়। এই মোল সমান লেখা যায় W/m, এটা সমান লেখা যায় V ভাগ 22.4, এটা সমান লেখা যায় n ভাগ 6.023 গুণন 10⁻²3 সমান লেখা যায় PV ভাগ RT সমান লেখা যায় SV ভাগ হচ্ছে 1000 যদি মিলিলিটার এককে থাকে। ওটা সমান আমরা CV লিখতে পারি, CV ভাগ 1000 এটাও লিখতে পারি। অর্থাৎ দুটাই ঘনমাত্রা, এসটাও ঘনমাত্রা, সিটাও ঘনমাত্রা। কখনো এস দ্বারা ঘনমাত্রা প্রকাশ করা হয়, কখনো সি দ্বারা প্রকাশ করা হয়, আমরা এভাবে লিখতে পারি। তো এটা হলো দ্রব্যের ভর, এটা কিন্তু দ্রব্যের পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভর, এটা কি পরিমাণ আয়তন নেওয়া হয়েছে সেটা, আর এটা হলো অণুর সংখ্যা, কি পরিমাণ অণু অংশ নিয়েছে ওই বিক্রিয়াটাতে। আর এটা যদি বলি তাহলে এটা হলো চাপ তোমার পি, আয়তন ভি, আর মোলার ব্যাস ধ্রুবক আর, আর টিটা হলো তাপমাত্রা। তো আর এখানে এসটা ঘনমাত্রা, বিটা আয়তন। তো এই এতগুলো ফর্মুলা লেখা যায় এক মোল সংখ্যা থেকে। তো এইখান থেকে যদি আমরা এই বিক্রিয়ার মাধ্যমে অঙ্ক করতে চাই তাহলে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি, নিশ্চয় সূত্রগুলো বুঝতে পেরেছো। তো এখান থেকে দুই রকমের ফর্মুলা ব্যবহার করতে হয়। একটা হলো n সমান w ভাগ হচ্ছে m, আর আরেকটা হচ্ছে n সমান cv ভাগ 1000। এই দুইটা ফর্মুলা সাধারণত ব্যবহার করা হয়। কখনো কখনো বলা হয় বিজারকের পরিমাণ নির্ণয় করো, কখনো বা বলা হয় বিজারকের ঘনমাত্রা নির্ণয় করো, কখনো বা বলা হয় তোমার বিজারকের আয়তন নির্ণয় করো বা জারকের আয়তন নির্ণয় করো। তো যখন যেটা চাইবে তখন সেটা আমরা সেভাবে লিখব। যদি কখনো দুইটারই ঘনমাত্রা দেওয়া থাকে, দুইটারই ঘনমাত্রা থেকে দেখা যাচ্ছে যে একটার আয়তন নির্ণয় করতে বলা হচ্ছে, তখন আমরা ফর্মুলাটাকে এভাবে লিখব এর বিজারক মানে হচ্ছে যে এর বিজারকের পরিবর্তে আমরা লিখব, যদি আমরা ঘনমাত্রার সাপেক্ষে নির্ণয় করি তাহলে সিবি লিখব, সিবি, এখানে সি, এখানে বিজারক। যদি এই বিক্রিয়ার সাপেক্ষে আমরা চিন্তা করি তাহলে আমরা একটু চিন্তা করি যে এর বিজারক লিখেছি, তার মানে হচ্ছে FeSO4। তো সিবি যদি আমরা এর পরিবর্তে লিখি তাহলে এখানে আমরা লিখব FeSO4, আর ভি আমরা লিখব হচ্ছে FeSO4। এখানে 1000 দ্বারা ভাগ দিতে হবে মিলিলিটার এককের জন্য। আর এন জারকটা, এটাকে যদি আমরা জারকের ভর দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি W, জারক নেওয়া হয়েছে KMnO4 ভাগ M KMnO4, এটা সমান আসবে হচ্ছে 10। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি একটু বলি, যদি কখনো জারকের পরিমাণ নির্ণয় করতে বলে তখন এটা সমান ওয়াট হবে। যদি কখনো বিজারকের ঘনমাত্রা নির্ণয় করতে বলে তখন এটা ওয়াট হবে। যদি কখনো বলা হয় যে বিজারকের আয়তন নির্ণয় করো তখন এটা ওয়াট হবে। তো বাকিগুলো সবগুলো দেয়া থাকবে, শুধুমাত্র এই সমীকরণটা ক্যালকুলেশন করেই তোমরা কিন্তু এই জারক বিজারকের পরিমাণ নির্ণয় করতে পারবা, ঘনমাত্রা নির্ণয় করতে পারবা। তারপরে তোমার এখান থেকে কি পরিমাণ আয়তন নেওয়া হয়েছে সেই আয়তনগুলো আশা করি হচ্ছে তোমরা নির্ণয় করতে পারবা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। তো আমি এখন আরেকটা বিক্রিয়া, আজকে বেশি সময় নিব না, আরেকটা বিক্রিয়া করে আজকে যেহেতু ফার্স্ট লাইভ ক্লাস হচ্ছে, আসলে আমি প্রবলেম ফিল করছি, রুমটার টেম্পারেচারটা অনেক বেশি আর আমার ফোনটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে একটু সময় বেশি হয়ে গেছে। তোমাদের নিশ্চয়ই ফোনে অনেকেরই চার্জ নেই, তারপরে অনেকে সকালে বের হয়ে আসছো, খাওয়া দাওয়া হয়নি। তো আরেকটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হলো K2Cr2O7। এটার সাথে আমরা যে কোনো একটা বিজারক নিয়ে আমরা একটা বিক্রিয়া দেখে আজকের ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তো ততক্ষণে তোমরা নিশ্চয়ই ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। তো এখানে K2Cr2O7 এই বিক্রিয়াগুলো আমরা H2SO4 নিলাম, সাথে যদি H2S নেই হাইড্রোজেন সালফাইড,
তাহলে উৎপাদ তৈরি হবে হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস সালফার প্লাস H2O। এটা হচ্ছে বিক্রিয়াটা। এখন আমি জারণ এবং বিজারক শুধুমাত্র জারণ সংখ্যা লিখবো। এটার ক্ষেত্রে দেখো 7 × 14, 14 থেকে 2 বাদ দিলে হবে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 হবে, এখানে 6 হলো, আর এটার ক্ষেত্রে -2 হবে, এটারটা ওটা যাবে, এটারটা এটা আসবে, আর এখানে হবে হচ্ছে +3, আর এটা হলো 0। তো এখন আমরা শুধু জারক আর বিজারকেরটাই আমরা নির্ণয় করতেছি, বাদ বাকিগুলো সবাই হচ্ছে দর্শকায়ন। তো এখানে দেখো Cr+6 মানে 6টা ইলেকট্রনের ঘাটতি, ওইখানে যখন বিক্রিয়া সম্পন্ন করলো তখন ঘাটতি আর 3টা আছে তার, তো 3 ইলেকট্রন গ্রহণ করেছে, নিশ্চয়ই এটা জারক হবে। জারক পদার্থ নিজে হয় হচ্ছে বিজারিত। জারক পদার্থটা কয়টা ইলেকট্রন গ্রহণ করলো, এটা হলো +3 ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণটাকে আমরা কি বলে থাকি, এটাকে বিজারণ প্রক্রিয়া বলে থাকি। তো জারক পদার্থটা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিজে বিজারিত হলো। এখন দেখো এটা হলো বিজারক পদার্থ। বিজারক বিজারক -2 ইলেকট্রন অর্থাৎ 2টি ইলেকট্রনের তার হচ্ছে বাড়তি ছিল, তো সেই বাড়তি ইলেকট্রনটা আর এখানে নেই, এখন দেখো 0 হয়ে গেছে, তার মানে এই ইলেকট্রন ছেড়ে দিয়ে 0তে পরিণত হয়েছে এ জারিত গ্রহণ, এই নিজে হলো জারিত। তো এই বিজারক পদার্থটা সে কি করলো, -2 ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজে জারিত হলো, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে জারিত হলো। ওকে, তো এখন আমরা লিখব জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া প্রথম দিনই আসলে অনেক বেশি সময় দিয়ে ফেলতেছি, যেটা আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথম জারণ অর্ধবিক্রিয়া দেখো H2S, এই পদার্থের H এর জারণ হয়েছে, অর্থাৎ S-2 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে S এ পরিণত হয়েছে, এটা এই পর্যন্তই আমরা লিখে দেব। এরপরে দেখো বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া লেখাটা খুব একটা ভালো নয়, একটু কষ্ট করে বুঝে নিবা। Cr2O7 এটা -2, এটা হবে হচ্ছে +6। তো এখানে দেখো যে প্রত্যেকটা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে হচ্ছে 3টা, আর 2টা ক্রোমিয়াম আছে, নিশ্চয়ই 6টা ইলেকট্রন গ্রহণ করেছে। তো যে কয়টা এখানে অক্সিজেন থাকবে তার দ্বিগুণ সংখ্যক হবে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, এটা আমি তোমাদের আগে বলেছি। আর অ্যারো চিহ্ন দিয়ে এ পাশে হবে Cr2+3 প্লাস, তাহলে পানি উৎপন্ন হবে কয় অণু, নিশ্চয় অক্সিজেন যে কয়টা ছিল সেই কয়টাই পানি উৎপন্ন হবে 7 মোল। আচ্ছা এখন দেখো এখানে ইলেকট্রন আছে 6টা, আর এখানে আছে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, নিশ্চয় এই সমীকরণটাকে 3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এই সমীকরণটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে দেখো তোমার ইলেকট্রন সংখ্যা 6টা হবে, এখানেও 6টা হবে। এখন জারণ বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া ক্ষেত্রে কি হবে 3S-2 প্লাস এখানে হবে হচ্ছে Cr2O7 এটা +6 -2 প্লাস 14H প্লাস, এটা চিহ্ন দাও 3H0 প্লাস Cr2+3 প্লাস 7H2O। বিষয়গুলো কিন্তু অনেক ইজি, আমি যখন জারণ বিজারণ নির্ণয় করে ফেলছি তখন কিন্তু একদম খুব সহজেই আমি বিক্রিয়াগুলো উপর থেকে দেখে দেখে আমি নির্ণয় করতে পারবো। তো এটা হলো তোমার, এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ। তো এখন আমরা লিখবো সমতাকৃত সমীকরণ কি। সমতাকৃত সমীকরণটি হবে, মুছে দিলাম,
K2Cr2O7 প্লাস, এখানে আমি একটু জায়গা রাখবো, H2SO4 প্লাস, এখানে ছিল H2S এর জন্য নিয়ে এখানে K2SO4 প্লাস Cr2SO4, এটা 3 ছিল, তারপরে সালফার ছিল আর ছিল পানি। তো এখন একটু লক্ষ্য করো, পানির আগে 7 আছে, সো এখানে আমরা 7 দিব, আর সালফারের আগে 3 আছে, এখানে আমরা 3 দিব। ক্রোমিয়ামের আগে কিছু নেই, সো কিছু দেওয়ার প্রয়োজন নেই। হাইড্রোজেনের আর মাসের মোট হচ্ছে 14টা, এখানে সালফারের আগে 3 আছে, সো এখানে 3 দিয়ে দিলাম, 3টা সালফার হয়ে গেল। 3 দুগুণ 6টা হাইড্রোজেন অলরেডি বসে গেছে, আরও আমরা হাইড্রোজেন বসানো হচ্ছে 14টা আয়ন, যেহেতু আরও 8টা বসাতে হবে, তাহলে 8 আর 6 হ্যাঁ 14 হবে। তো এখানে যেহেতু 14টা আয়ন আছে, 3 দুগুণ 6টা বসে গেছে আর 8টা আছে, তাহলে এখানে আমরা যদি 4 দিয়ে দেই তাহলে 4 দুগুণ 8, 8 আর 6 এখানে 14 হয়ে যাবে। আর এটার সংখ্যাও ঠিক হয়ে গেল। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো যে পটাশিয়াম এবং অন্যান্য, পটাশিয়াম আছে হচ্ছে 2টা, এখানেও 2টা আছে, ক্রোমিয়াম আছে হচ্ছে 2টা, ক্রোমিয়াম এখানে 2টা আছে, সালফেট হচ্ছে তোমার মোট 4টা, এখানে 3টা আর এই একটা 4টা। তো সব মিলে দেখো তোমার বিক্রিয়াটা সমতা বিধান হয়েছে। তো আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের এখন কিছু বিক্রিয়া লিখে দিব, এই বিক্রিয়াগুলো বাসাতে প্র্যাকটিস করবে। পাশাপাশি যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। কিছু বিক্রিয়া আমি লিখে দেবো, এই বিক্রিয়াগুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করার ট্রাই করবা। আশা করি তোমরা এটা খুব অনায়াসেই করতে পারবা। তো KMnO4 প্লাস H2SO4 প্লাস H2S, এই বিক্রিয়াটা এটা হবে হচ্ছে K2SO4 প্লাস MnSO4 প্লাস সালফার প্লাস H2O, এই একটা বিক্রিয়া। তারপরে পড়বে KMnO4 প্লাস H2SO4 প্লাস H2C2O4, এখান থেকে তোমার K2SO4 প্লাস MnSO4 প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে KMnO4 প্লাস H2SO4 প্লাস, আমরা যদি পারঅক্সাইড নেই H2O2, তাহলে উৎপন্ন হবে হচ্ছে K2SO4 প্লাস MnSO4 প্লাস H2O প্লাস অক্সিজেন। আচ্ছা, এই বিক্রিয়ায় যদি KMnO4 প্লাস H2SO4 প্লাস পটাশিয়াম আয়োডাইড নেই আমরা, তাহলে সেক্ষেত্রে K2SO4 প্লাস MnSO4 প্লাস আয়োডিন উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। দেখো এই বিক্রিয়াগুলো মানে লেখা সম্ভব, কারণ হলো যে এখানে দেখো পটাশিয়াম বা ম্যাঙ্গানেট, এর ক্ষেত্রে পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। পটাশিয়াম যা সালফেটের সাথে যুক্ত হচ্ছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ যা সালফেটের সাথে যুক্ত হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। আর যেটা বিজারক পদার্থটা আছে সেই বিজারক পদার্থটা জারিত হচ্ছে, জারিত হয়ে আলাদা একটা উৎপাদে পরিণত হচ্ছে, আর বিক্রিয়কে যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন আছে তাই পানি তৈরি হচ্ছে। তো সবগুলো বিক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু একটা ধারাবাহিক ভাবে সম্পন্ন হচ্ছে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যদি আমি এখানে এই জায়গাগুলোতে পটাশিয়াম ডাইক্রোমেট বসিয়ে দেই, তাহলে আরো কিছু বিক্রিয়া পটাশিয়াম ডাইক্রোমেটের করা সম্ভব। যাই হোক, আমি বেশি কাজ দিব না, কয়েকটা কাজ দিব। Cr2O7 প্লাস H2SO4 প্লাস H2C2O4, এটার ক্ষেত্রে তোমরা করবা K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড, আর K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস, এটা হলো FeSO4, এখান থেকে তৈরি হবে হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 3 প্লাস Fe2SO4 3 প্লাস H2O। এটা
K2Cr2O7 প্লাস HCl যদি আমরা নেই, এখানে হচ্ছে Ki নিলাম, তাহলে এখানে প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে KCl প্লাস CrCl3 প্লাস I2 প্লাস H2O। এই বিক্রিয়াটাও করবা। তো তোমাদের যে বিক্রিয়াগুলো বোর্ডে লিখে দেওয়া হলো, আশা করি এই বিক্রিয়াগুলো তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে যার কাছে যে বই আছে ইন্টারমিডিয়েটের, সেই বই থেকে অঙ্ক করার চেষ্টা করবা। আমি যে ফর্মুলাগুলো দিলাম এই ফর্মুলাগুলো ব্যবহার করার চেষ্টা করবা। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো এগুলো সলভ করার জন্য। আর যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিক্সের উপর সমস্যা থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সেগুলো নিয়ে নেক্সট ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আসলে কেমন হয়েছে আমি নিজেও জানি না, তো অনেক ত্রুটির মধ্যে দিয়ে এটা করতে হলো। তো তারপরে তোমরা জানাবে কোথায় কি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি নেক্সট টাইমে সেগুলো সলভ করে ভালোভাবে তোমাদের সামনে লাইভে উপস্থাপন করতে ট্রাই করব। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।